নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান সংঘাতে নিহতের মরদেহ ফেরানো হলো দেশে। এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব। পাম্পে পাম্পে গাড়ির সারি মজুত ও পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। চীন সহ বিভিন্ন দেশের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। চাই না কেন, আমরা সকলের কাছে চাই না। আমার তো এনার্জি সিকিউরিটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ওষুধ একটা খরচ চলে জায়গা আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। কড়াইল বস্তিবাসীর জীবনযুদ্ধে নতুন আসা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী বলছেন বিশ্লেষক। স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা সরকারের। দেশে ভোজ্য তেলের সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ, বাড়বে না দাম। উৎপাদকদের সঙ্গে জরুরি বৈঠক বাণিজ্যমন্ত্রীর। আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ। ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুতই দেশে আনার আশা আইজিপির। জঙ্গল সলিমপুরে ৩৫০০ সদস্য নিয়ে ১৪ ঘন্টার যৌথ অভিযান। কালভার্ট ভেঙে বাধা দেওয়ার চেষ্টা, আটক ১২। ধরা পড়েনি চিহ্নিত সন্ত্রাসীরা। 2টি অস্থায়ী ক্যাম্প স্থাপন। এবং ঈদ ঘিরে রেলের ওয়ার্কশপে ব্যস্ততা। চট্টগ্রামে জরাজীর্ণ ১২২টি বগি মেরামত করে বহরে যুক্ত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 4 লেনের কাজ শেষ না হওয়ায় যানজটের শঙ্কা। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে প্রথমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খামেনি পুত্র মোজতবার প্রতি আনুগত্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মার্কিন অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপে পরিণত হয়েছে তেহরান। ইরান জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আইআরজিসির বিমান বাহিনীর সদর দফতর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ। এর আগে তেহরানে তেলের ডিপোতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সোমবারও রাজধানীর আকাশ ছিল ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। লেবাননের বৈরুত ও মারজায়ুনেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে জবাব দিচ্ছে হিজবুল্লাহ। বিভিন্ন স্থানে নেতানিয়াহুর সেনাদের ওপর হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সোমবার তেল আবিব, জেরুজালেম ও বন্দরনগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। রোববার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানলে কয়েকটি ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাহরাইনেও ইরানি ড্রোনের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সৌদি আরবের সাইবাহ তেলক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে। এরই মধ্যে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মোস্তফা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় ইরানের বিভিন্ন শহরে উল্লাস করেছেন সাধারণ মানুষ। তবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ পর্যায়ক্রমে দেশে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে বিমানবন্দরে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি আহমদ আলীর মরদেহ গ্রহণ করে একথা জানান তিনি। ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান মৌলভীবাজারের আহমদ আলী। সমাপ্তি ঘটে তার ২৭ বছরের প্রবাস জীবনের। ক্ষেপণাস্ত্রের আঘাতের সময় আহমদ আলীর পাশেই ছিলেন ভাগ্নে জহিরুল। ইফতার পরবর্তী সময়ে ডেলিভারির জন্য বের হয়েছিলেন আহমদ। সে সময় বিস্ফোরণে মারা যান তিনি। বিশাল বড় একটা আওয়াজ হয়, আওয়াজের সাথে সাথে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে দেখি আমার মামা মৃত্যু। আহমদ আলীকে এভাবেই ফিরতে হবে তা মেনে নিতে পারছেন না স্বজনেরা। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। কালকে যখন আমি ওর বডি দেখছি, মানে তাকাইতে মানে আর
বুক ধরাইতে পারি না, মানে এত আঘাত বডির মধ্যে। মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সৌদিতে রোববার 2 প্রবাসী নিহতের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর বিভিন্ন দেশে এ পর্যন্ত 14 জন আহত হওয়ার তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। পরে ঢাকা থেকে আহমদ আলীর মরদেহ নেওয়া হয় সিলেটে। সেখানে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান মধ্যপ্রাচ্যে সংঘাতে এখনো পর্যন্ত 4 জন প্রবাসী মারা গেছেন। সবার মরদেহ দেশে আনা হবে। যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব। আহমদ আলীকে মৌলভীবাজারের বড়লেখায় দাফনের কথা জানিয়েছেন স্বজনেরা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। মামুন, রবিন, আসলে ভয়াবহ জ্বালানি সংকটের শঙ্কা, কেননা অপরিশোধিত তেলের দাম ছাড়ালো $100। বাংলাদেশেও এর জন্য আমরা দেখেছি যে জ্বালানি বাজারে একটা অস্থিরতা কাজ করছে। আমরা দেখেছি যে লম্বা সারি কয়েক কিলোমিটার লাইন পেট্রোল পাম্পের সামনে, অনেকে অনেক তেল মজুত করছেন, সেই সমস্ত খবর আমাদের কাছে আসছে। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? না, এই যে যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ বা সংঘাত যেটি বলা হোক না কেন, যে সেটি যে ক্রমে একটি জ্বালানি যুদ্ধের দিকে যাচ্ছে সেই ইঙ্গিতে কিন্তু মিলতে শুরু করেছে। কারণ আমরা গত কয়েকদিন যাবতীয় যেটি দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি হামলা বা আক্রমণের শিকার কিন্তু জ্বালানি স্থাপনাগুলো হচ্ছে। এবং আজও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তেহরানে মানে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে এবং সেখানে কিন্তু সে কারণে যে তেহরানে একটি ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। এবং একইভাবে ইরান থেকে যে হামলাগুলো চালানো হচ্ছে সেইগুলোও কিন্তু যে অন্য অন্য দেশের যে জ্বালানি স্থাপনায় গিয়ে পড়ছে। তো সেই জায়গাতে মোটামুটি দেখা যাচ্ছে এই যখন একটি অবস্থা, আবার আরেকটি অবস্থা হলো যে হরমুজ প্রণালী, যেটি দিয়ে বিশ্বের বলা যায় যে ব্যবহৃত জ্বালানির প্রায় 20% যে রাস্তাটা দিয়ে, অর্থাৎ যেই মানে নৌপথ দিয়ে আসলে যে পারাপার হয়ে থাকে, সেখান দিয়ে সেই হরমুজ প্রণালীও কিন্তু যে এক ধরনের একটি যে আতঙ্কময় একটি মানে রাস্তায় আর কি যে পড়ে গেল। তো সার্বিক সব কিছু মিলেই কিন্তু যে বিশ্ব জ্বালানিতে একটি অস্থিরতা বিরাজ করছে এবং সেই জায়গাতে সেই পরিপ্রেক্ষিতে মানে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানির তেলের দাম সেটি $100 ছাড়িয়েছে এবং সেটি কিন্তু আজকেও আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে দিনের শুরুতে সেটি $118 পর্যন্ত গিয়ে মানে দাঁড়াচ্ছিল। তো এবং এই অবস্থাটি সেটি কিন্তু যে 4 বছর পরে, অর্থাৎ 2022 সালে যে মানে ইউক্রেন যুদ্ধের পরে যে জ্বালানি অস্থিরতা দেখা দিয়েছিল বা জ্বালানির দামে যে ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছিল, সেটি 4 বছর পরে কিন্তু যে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানির দাম $100 ছাড়িয়েছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে এবং মানে যদি হরমুজ প্রণালী যদি এরকম অচল অবস্থার মধ্যে পড়ে যায়, তাহলে ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে পড়তে পারে বিশ্ব, এরকম কিন্তু সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন মানে পর্যবেক্ষক বা বিশ্লেষকদের পক্ষ থেকে। তো তার একটি প্রভাব পড়েছে মামুন বাংলাদেশের জ্বালানিতেও কিন্তু, যে নানান ধরনের একটি যে আতঙ্ক কাজ করছে, উদ্বেগ কাজ করছে। এটি নিয়ে আমাদের সেই আলোচনায় আসবো। আমাদের হাতে কিছু প্রতিবেদন রয়েছে, সেটি দেখার পর দর্শক জানাতে চাই যে জ্বালানি সংকটের সংখ্যায় আজও কিন্তু যে পাম্পে পাম্পে দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে, সে নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে তারপর ফিরছি আলোচনায়। পাম্পের সামনে লম্বা লাইন আর তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় কয়েকদিন ধরেই দেশে পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। কেউ এসেছেন সেহেরি সেরে, আবার কারো অপেক্ষার সময় পার হয়েছে অন্তত 6 থেকে 7 ঘন্টা। মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার তেল নেওয়া যাচ্ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী এই পরিমাণকে কম বলছেন চালকরা। হাতিরপুল কাঁচা বাজার থেকে, পরিবাগের ভিতর থেকে, ওইখান থেকে শাহবাগ হয়ে তারপর আইসে এদিকে ঢুকছি। মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার, তো আমি 100 কিলোমিটার চালাতে পারবো 2 লিটার তেলে।
গাড়ির চালকরা তেলের জন্য হন্য হয়ে ঘুরছেন পাম্পে, তুলছেন মজুদের অভিযোগও। এই পরিস্থিতিতে অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না গন্তব্যে। আমার অফিস টাইম, আমার সময় ক্ষতি, আমার স্যারের কাজের ক্ষতি হচ্ছে। কদমতলিতে গেছে, ওখানে পাম্প বন্ধ, তারপরে মতিঝিলে গেছে, ওখানেও বন্ধ। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করছেন তারা। তবে ডিপো থেকে সময় মতো তেল না আসায় কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের প্রতিদিনই তেলের সরবরাহ স্বাভাবিক আছে আমাদের এই পাম্পে। যারা আসতেছে সরকার নির্ধারিত মাত্রায় আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে কোনো ধরনের সংকট নেই। ডিপুতে গাড়ি অলরেডি সিরিয়ালে আছে, যখনই আসবে তখনই দিব, যে লিমিট কইটা দিছে ওইভাবে লিমিট মতো। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মনিটরিং এর জন্য কেন্দ্রীয় সেল গঠন করেছে বিপিসি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মামুন, দেখছিলেন যে আমাদের প্রতিবেদনটিতে মানে অবস্থা কিন্তু যে এখনো পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, মানে মানুষের ভোগান্তি যদি বলতে যাই পেট্রোল পাম্পগুলোতে, সেখানে কিন্তু যে মানে বেশ ভালো ভোগান্তিতেই মানুষ রয়েছেন দীর্ঘ সারিতে অপেক্ষা, যদিও কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। দেশে ঘাটতি নেই, মজুদ পর্যাপ্ত রয়েছে। রবিন, আরেকটি তথ্য একটু জানতে চাই যে নতুন কোনো জাহাজ এসেছে কিনা আমাদের দেশে, যেটি আসলে হ্যাঁ মানে সেটি আসলে আমি যদি বলতে চাই যে গত দিনও মানে 7টি জাহাজের মতন এসেছে, আজকেও কিন্তু জাহাজে এসেছে, এবং সেই জায়গাতে কিন্তু যে বাংলাদেশ সামনে যেন নতুন কোনো সংকটের মধ্যে পড়তে না হয় সেই জন্য কিন্তু নতুন নতুন কিছু উৎসেরও সন্ধান করছে। তো এই সংক্রান্ত আপনি একটু জানতে চাই রবিন, সেটা হলো যে আদর্শ মজুদ বলতে 90 দিনের মজুদকে বোঝানো হয়। আমাদের দেশে আসলে কত দিনের মজুদ আছে আমরা ধরে নিতে পারি? না, এখন যদি ডিজেলের কথা যদি বলা হয় তাহলে সেটি বলা হচ্ছে যে 12 থেকে 14 দিনের মতন রয়েছে, এবং অন্যদিকে ফার্নেস ওয়েলের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটি 2 মাসের মতন রয়েছে। এই ধরনের আর কি মানে মজুদগুলো মানে মোটামুটি রয়েছে। তো আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যদি দর্শক জানাতে চায় যে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব এবং তার কারণে যেন জ্বালানি সংকট না পড়ে বাংলাদেশে, সেই জায়গা থেকে বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু জ্বালানি সহায়তা চাচ্ছে বাংলাদেশ। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, দেখছি, তারপর ফিরছি আলোচনায়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা সফরকালে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে জ্বালানি সহায়তা চায় সরকার। যুক্তরাষ্ট্রের পর সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাই। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াও ওয়েন। Quite a number of projects carry on. I can do more than 10 projects carry on, and we're discussing it. We can come up with figures. Some Tista River projects. And we also have some Chinese grants projects, you may be aware. বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 4টি চীনা প্রতিষ্ঠান $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মামুন, দেখছিলাম পরপর প্রতিবেদন। রবিন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়েছে। আমাদের দেশে যে মজুত আছে, বর্তমানে মজুতকৃত তেলের বিপরীতে যে সরবরাহ, তাতে দাম বাড়ছে না সরকারের ঘোষণা অনুযায়ী। কিন্তু যদি এই তেলের দাম, যেহেতু বিশ্ববাজার থেকে আমাদেরকে তেল সংগ্রহ করতে হয়, প্রায় শতভাগই আমাদের আমদানি করতে হয়, এই জায়গা থেকে যদি তেলের দাম আরও বাড়তে থাকে বা এই যে $100 ছাড়িয়েছে এটাই যদি নির্ধারিত থাকে, তাহলে পরবর্তী যে চাপ, এটি আসলে সামাল দিতে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? যদি আপনি মানে এখানে আসলে যে দুটি বিষয়, একটি হলো যে সরবরাহের বিষয়টি, আরেকটি হলো যে দামের বিষয়টি। দামের বিষয়টি যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে তারা দাম বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা নেই। তো যদিও মানে ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে দাম, সেটি একটি বিষয়, অবশ্যই উদ্বেগের বিষয়, কিন্তু সেখানে অবশ্য সরকারের হাতে দুটি মানে কয়েকটি বিকল্প রয়েছে দাম না বাড়িয়েও। সেটি হলো, এক হলো বিপিসির যে মুনাফা করে সে মুনাফার হার কমানো, অন্যদিকে ট্যাক্স ফ্যাট থেকে সেখানে কিছুটা অব্যাহতি দেওয়া, কিংবা অন্যদিকে
যদি সরকার কোনো ভর্তুকি দিতে চায় সেটিও করবে, অর্থাৎ দাম গ্রাহক পর্যায়ে দাম না বাড়িয়েও কয়েকটি বিকল্প রয়েছে যে মানে দাম সমন্বয়ের ক্ষেত্রে। আরেকটি বিষয় আসলে যদি আপনাদেরকে দেখাতে চাই যে বর্তমানে সংকট ঠেকানোর জন্য সরকার বেশ কিছু সতর্ক পদক্ষেপ নিয়েছে, সেটি হলো যে পাম্পে পাম্পে আসলে যে দীর্ঘ সারি আমরা দেখছিলাম আমাদের প্রতিবেদনে, এবং সেই জায়গায় কিন্তু অনেকে ভোর থেকেই তেলের জন্য অপেক্ষা করছিলেন এবং 6-7 ঘন্টা অনেকে অপেক্ষা করছেন, এবং সেটি নিয়ে কিন্তু গ্রাহকদের মধ্যে চরম একটা ভোগান্তি পরিস্থিতিতে রয়েছেন। আর জ্বালানি তেলের মজুদ ঠেকানোর জন্য কিংবা বাড়তি দাম ঠেকানোর জন্য বা পাচার ঠেকানোর জন্য জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবং অন্যদিকে এবার কিন্তু যে বিদ্যুতের সাশ্রয়ের জন্য কিন্তু এলাকা ভিত্তিক অভিযানে যাচ্ছে প্রশাসন, এবং সেই জায়গায় আজকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন ইফতারের পর থেকে রাত 11টা পর্যন্ত এলাকা ভিত্তিক অভিযান চলবে, এবং সেখানে আসলে যে দেখা হবে যে বিদ্যুতের কোনো অপচয় করা হয় কিনা বা আলোকসজ্জা বা এই ধরনের কোনো কিছু করা হয় না, সেটি আসলে যে নজর রাখা হবে। মামুন, বিকল্প জ্বালানি উৎসের খোঁজে বাংলাদেশ, আমরা যতদূর খবর পেয়েছি এখন পর্যন্ত ভারত থেকে বাড়তি 50,000 টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে সরকার। রবিন, আর কোন উৎস থেকে আমরা আসলে না মামুন, যদি আসলে বলতে যাই যে সরকারের পক্ষ থেকে কিন্তু যে গত কয়েকদিন যাবতীয় আমরা যেটি দেখতে পাচ্ছি যে নানান উৎস বা বিভিন্ন সময় সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে যারা মানে বৈঠক করতে আসছেন তাদের সবার সঙ্গে কিন্তু জ্বালানি সহায়তার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে। গতকাল ভারতীয় হাই কমিশনার মানে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানেও যেমন জ্বালানি সহায়তার প্রসঙ্গটি উঠেছে, ঠিক একইভাবে আজ কিন্তু চীনা রাষ্ট্রদূত মানে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সেখানে কিন্তু জ্বালানি সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এবং চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদেরকে জানিয়েছেন যে সেই জায়গায় চীন ইতিবাচক। এবং ভারতের পক্ষ থেকেও কিন্তু যে মানে নিশ্চয়ই আপনারা জানেন যে নুমালীগড় থেকে মানে উত্তরবঙ্গে যে পাইপলাইনের মাধ্যমে যে তেল আনা হয়, এবং সেই জায়গায় বাড়তি 50,000 টন ডিজেল আনার একটি পরিকল্পনা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং আজও কিন্তু বাংলাদেশি জ্বালানি নিয়ে 2টি জাহাজ এসেছে। তো এই ছিল মামুন আমার কাছে সবশেষ। রবিন, আপনাকে ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ মামুন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি তেলের বর্তমান বিশ্ব বাজার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন, যাচ্ছি পরের সংবাদে। বছরে কয়েক দফা আগুনের সঙ্গে লড়াই করা যাদের নিয়তি, সেই কড়াইল বস্তিবাসীকে আশা দেখাচ্ছে ফ্যামিলি কার্ড। নিত্যদিনের সংসার চালাতে ঋণে জর্জরিত এসব মানুষ স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। তাদের প্রত্যাশা ফ্যামিলি কার্ডের মাসিক অর্থ তাদের লড়াই কিছুটা সহজ করবে। কাল কড়াইল থেকেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রীরা জানান কার্ড বিতরণে থাকবে না দলীয় প্রভাব, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রায় লাখখানেক মানুষের শেষ আশ্রয়ের নাম কড়াইল বস্তি। গত 2 দশকে অন্তত 20 থেকে 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই জনপদে। ফলাফল, নিম্ন আয়ের মানুষদের সর্বস্ব হারানো হাহাকার। এখানে বসবাসকারী প্রায় 50,000 নারীর অধিকাংশই কর্মজীবী, যাদের অধিকাংশই 3.5 মাস আগের আগুনের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি। ধ্বংসস্তূপের মধ্যেই চলছে জীবন জীবিকার লড়াই। 3 বার ঘুরে হন গরু উঠাইতে রেন করে বারবার আগুনের সঙ্গে লড়াই আর 3 বেলা খাবার নিশ্চিত যখন মূল ভাবনা, তখন পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য ওষুধ কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় রীতিমতো দুঃসাধ্য এসব মানুষের কাছে। তাদের মনে কিছুটা আশা দেখাচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প। 2,2500 কি 1,000 দেয়, তাহলে এটা জমা রয়ে গেল। আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম, একটু ওষুধ পানি খাইতে পারি। এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। মঙ্গলবার কড়াইল বস্তি থেকে দেশের 14টি স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন উদ্যোগে কিছুটা সঞ্চয় বা ঋণ পরিশোধের স্বপ্ন দেখছেন নিম্ন আয়ের মানুষ। মেগা প্রজেক্টের পরিবর্তে ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগকে যুগান্তকারী বলছেন গবেষক। সুফল নিশ্চিতে স্বচ্ছতায় তাগিদ তার। এটি বাংলাদেশের ক্ষেত্রে একটি যুগান্তকারী একটি পদক্ষেপ হবে। নির্দিষ্ট জনগোষ্ঠী, বিশেষ করে যারা নিম্ন আয়ের, তাদের জীবন মান উন্নয়নের জন্য তারা ব্যয় করবেন। ফ্যামিলি কার্ড নিয়ে সোমবার সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রীরা জানান 5 জনের পরিবার পাবে একটি কার্ড। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। এটা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হবে এবং এখানে কিন্তু দুর্নীতির কোনো সুযোগ নাই। টোটালি ফ্রি অফ কস্ট, কোথাও কোনো সুবিধাভোগীর কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না। অফিস ওনার বাসায় যে, ওনার ঘরে যে
কার্ড পৌঁছে দিয়ে আসবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড পাবেন মা বা পরিবারের নারী প্রধান। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাসিক ২৫০০ টাকা সহায়তা দেবে সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে আলেমদের সমন্বয়ে কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান ধর্মমন্ত্রী। অন্যদিকে জনগণের স্বার্থে বিমান সেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ থাকা জেদ্দা, মদিনা সহ 4টি রুট চালু হয়েছে। দুবাইয়েও চালুর চেষ্টা চলছে। জাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন, জাকাত বোর্ডের চেয়ারম্যান ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, জাকাতের অর্থ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব। আর ধর্মমন্ত্রী জানান, জাকাত ব্যবস্থাপনার পদ্ধতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। ৪৫ লক্ষ কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে জাকাত হয়। আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে। সপ্তাহ 10 দিনের মধ্যে কমিটি হয়ে যাবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছেন। এদিন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জনগণের স্বার্থে বিমান সেবা নিশ্চিতে তারেক রহমানের নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ হওয়া দুবাই রুট চালুর চেষ্টা চলছে। 2-3টা ফ্লাইট আসতে অনেকগুলো ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে লাগেজ নিয়ে আমাদের জনগণগুলি সুন্দরভাবে তাড়াতাড়ি বেরোতে পারে, মানে বিদেশের মতো। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার পরিবারের শোকের মাতম। হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ। তবে ভোক্তারা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনায় কোথাও কোথাও ঘাটতি দেখা দিয়েছে। সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারক ও উৎপাদকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে 1 টাকাও দাম বাড়ানো হবে না। ঈদ সামনে রেখে হঠাৎ করেই বাজারে দেখা দিয়েছে ভোজ্য তেলের ঘাটতি। বাড়তি দরে তেল কিনতে হচ্ছে ভোক্তাকে। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহেও কোনো ঘাটতি নেই। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অতিরিক্ত তেল কিনছেন ভোক্তারা। কোনো কোনো স্থানে এর প্রভাব পড়েছে। পরিস্থিতি উত্তরণে প্রয়োজনের বেশি তেল না কেনার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। প্যানিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এ সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে নজরদারি আরও জোরদারের ঘোষণা দেন খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এই মুহূর্তে ভোজ্য তেলের দাম 1 টাকাও বাড়ানো হবে না। ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। সার্বিক বিষয়ে সরকার নজর রাখছে জানিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাণিজ্য মন্ত্রীর। সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ সবাই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে তৎপর সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কনসুলার অ্যাক্সেস পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর।
3 মাসের মাথায় প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের 24 পরগনার বরনগাঁও থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স STF। অবৈধ অনুপ্রবেশের মামলায় দুজন এখন 14 দিনের পুলিশ রিমান্ডে। গ্রেফতারের খবর জানার পর থেকেই আসামিদের ফেরাতে তৎপর বাংলাদেশ। এরই অংশ হিসেবে কনসুলার অ্যাক্সেস বা গ্রেফতারকৃতদের সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন। কাজ করছে মামলা তদন্ত সংস্থা CIDও। এই যোগাযোগ অলরেডি শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট, আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে এবং হাই কমিশনগুলো কাজ করতেছে। তো আমরা আশা করি খুব শীঘ্রই তাদেরকে আমাদের কাস্টডিতে নিয়ে আসতে সক্ষম হব। হাদি হত্যাকাণ্ডের সাসপেক্ট হিসেবে আটক করেছে এবং তাদেরকে খুব সম্ভবত 14 দিনের রিমান্ডে নিয়েছে। ইতিমধ্যেই আমাদের কলকাতার উপহাই কমিশন আছে, তারা যোগাযোগ করেছে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাদির খুনিদের দ্রুত ফিরিয়ে আনতে আশাবাদী IGP ও স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি। আসামিদের ফিরিয়ে আনা গেলে হাদি হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন তদন্তকারীরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নতুন ছক কষছে বাংলাদেশ দল। ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে খেলবেন লিটন দাস, 3 পেসার খেলাতে চান কোচ সিমন্স। 3500 সদস্য নিয়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে 14 ঘন্টার যৌথ বাহিনীর অভিযান। ট্রাক রেখে কালভার্ট ভেঙে বাধা দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। 12 জনকে আটক করা হলেও ধরা পড়েনি চিহ্নিত সন্ত্রাসীরা। প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানার বাংলা বাজার এলাকা দিয়ে। খাস জমির 3100 একর এলাকা জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। কয়েক দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসীরা। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। সবশেষ জানুয়ারিতে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর আরো কয়েকজন সদস্য। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার ভোর থেকে জঙ্গল সলিমপুরে শুরু হয় যৌথ বাহিনীর সমন্বিত অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশের 3500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেন। এ সময় জঙ্গল সলিমপুর এলাকায় হেলিকপ্টার টহল দিতেও দেখা যায়। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ে তথ্য পরিকল্পনা এবং প্রত্যক্ষ সহায়তা সহ UAV এর মাধ্যমে প্রাপ্ত ফুটেজ দিয়ে সেনাবাহিনী সার্বিক নেতৃত্বে নিয়ন্ত্রণ করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বাণিজ্যের সংবাদ। নতুন টাকা নেই ব্যাংকে আছে খোলা বাজারে। এই সুযোগে কোনো নোটের দাম উঠেছে 1400 টাকা বেশি। সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও ঈদকে কেন্দ্র করে নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। গ্রামে ফিরবেন রনি আহমেদ। চুয়াডাঙ্গা যাবার সময় জাকাত, ফিতরা, সালামি, স্বজন ও গ্রামের মানুষের হাতে নতুন টাকা তুলে দিতে চান তিনি। উপলক্ষ ঈদ। ঢাকাতে যেমন আপনি পর্যাপ্ত পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, বাট গ্রামে ওইটা পসিবল না। নতুন টাকা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। বছরের দুটো উৎসবে প্রায় 14 থেকে 15 হাজার কোটি নতুন টাকার চাহিদা থাকে বাজারে। ব্যাংক ছাড়াও তাই টাকার উপর লভ্যাংশ ধরে খোলা বাজারও হয়ে ওঠে রমরমা। ছোট যারা আছে তাদেরকে নতুন টাকা দিয়েই ঈদের সালামিটা দেওয়া হয়। ফিতরার সাথে একটু বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি। তবে এবার ব্যাংকে না পেয়ে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা। 10, 20, 50-এর 1000 টাকার বান্ডেল প্রতি গুনতে হচ্ছে 350 থেকে 400 টাকা। দুইটা বিদ্যাতন চালাই,
ওদের জন্য একটু নিতে চাইছিলাম, আমার সাহসে দেয় না। 10 টাকাটা বলতেছে 380 350 এর মধ্যেই আছে। এখানে যে পরিস্থিতি, এতে টাকা কেনা সম্ভব না। এদিকে গত বছর একই সাথে 9 ধরনের নোট ছাপানো হয়েছে। সমপরিমাণ নোটে পর্যাপ্ত উপকরণ সরবরাহ কোম্পানির সীমাবদ্ধতা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, উৎসবকে কেন্দ্র করে টাকা ছাপানোর আয়োজন চলে পুরো বছর জুড়ে। আমরা গত বছর থেকেই এই রেওয়াজটা ভেঙেছি। আমরা বলেছি যে নতুন নোট বাজারে ছাড়া একটা নিয়মিত একটা প্রসেস, এটার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হবে না। একই সাথে খোলা বাজারে নোট বিক্রিতে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, যারা সশস্ত্র বাহিনীকে নিয়ে দেশে বিদেশে অনলাইন ও অফলাইনে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার করছে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এমন কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল। অপপ্রচারকারীদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, বেসামরিক বিশিষ্ট ব্যক্তি এবং সময় সংবাদের সিইও জুবায়ের বাবু উপস্থিত ছিলেন। সৌদি আরবে মিসাইল হামলায় প্রাণ গেছে কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার। রোববার ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে নিহত হন তিনি। 8 বছর ধরে সৌদি আরবে থাকতেন বাচ্চু। তার মৃত্যুর খবরে পরিবারে নেমেছে শোকের ছায়া। এদিকে সৌদি আরবে 2 বাংলাদেশি নিহত ও আহতের ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঈদযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে ট্রেন। জরাজীর্ণ 122টি বগি মেরামত করে রেলের বহরে যুক্ত করেছে চট্টগ্রাম পাহাড়তলী ওয়ার্কশপ। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। 16 মার্চের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত করতে হবে ঈদযাত্রার জন্য চলাচল উপযোগী 122টি বগি। আর তাই কর্মব্যস্ত রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপ। চলতি বছরের 14 জানুয়ারি থেকে শুরু হওয়া 2 মাসের কর্মপরিকল্পনায় প্রথম পর্যায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 105টি বগি। পরবর্তীতে আরও 17টি বাড়িয়ে করা হয়েছে 122টি। বগির কাজ করতে হয়, এরপরে আমাদের বডির কাজ করতে হয়, এরপরে ভিতরে ইন্টেরিয়র আছে, ফ্যান, লাইট, এসি সমস্ত কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে শেডে পড়ে থাকা নষ্ট, জরাজীর্ণ এবং ব্যবহার অনুপযোগী বগিগুলি হয়ে ওঠে ভরসাস্থল। ফল্টগুলি চিহ্নিত করি, তারপরে এগুলি সলভ করে টার্নিং করা হয়, বোরিং করা হয়। পুরাতন জরাজীর্ণ ছিল আর এখন নতুন চকচক হয়েছে। ওখানে আগুনে টায়ার ফিটিং করতেছে, ইঞ্জিনের ওখানে ড্রাইভিং ফিটিং করতেছে, ঠিক আছে, ওই মেশিনে টার্নিং করছে, ওই লেদে টার্নিং করতেছে। অবশ্য আরও অন্তত 24টি বগি পুরোপুরি মেরামত শেষে বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। 13 মাস থেকে শুরু হবে রেলওয়ের ঈদযাত্রা। আর এবার বিভিন্ন রুটে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। একেবারে চলাচল অনুপযোগী জরাজীর্ণ বগি মেরামত করে যুক্ত হচ্ছে রেলের বহরে। এবারও ঈদযাত্রায় ব্যবহৃত হবে এ ধরনের 122টি বগি। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। 2027 বিশ্বকাপ লক্ষ্য রেখে ওয়ানডে ক্রিকেটে নতুন ছক কষছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের আগে কোচ ফিল সিমন্স জানালেন, ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে খেলবেন লিটন দাস। মিডল অর্ডার আমাদের জন্য দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে। লিটন স্পিন বোলিং এর বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার। দলের প্রয়োজনে সে এই নতুন চ্যালেঞ্জ নিতে সানন্দে রাজি হয়েছে। তার সঙ্গে আফিফকেও একই কথা ভেবে আমরা ফিরিয়েছি। সাউথ আফ্রিকায় বিশ্বকাপ, আর সেখানে পেসাররাই হবে প্রধান অস্ত্র। পরিস্থিতির কারণে হয়তো কখনো 3 জন স্পিনার লাগতে পারে, কিন্তু একজন পেসার নিয়ে খেলার দিন শেষ। 3 পেসারই হবে আমাদের মূল পরিকল্পনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান। সংঘাতে নিহতের মরদেহ ফেরানো হলো দেশে। পাম্পে পাম্পে গাড়ির সারি মজুত ও পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। চীনসহ বিভিন্ন দেশের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। টাকাটা যদি দেয়, ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা, আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। কড়াইল বস্তিবাসীর জীবনযুদ্ধে নতুন আশা ফ্যামিলি কার্ড। কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী বলছেন বিশ্লেষক। স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা সরকারের। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।